Hi, dear student, and welcome to WBPSC GS 101 YouTube channel. আমি রাহুল চক্রবর্তী তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। তো আমি তোমাদের সাথে যে আলোচনাটা শুরু করেছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের প্রথম ক্লাস আমার নেওয়া হয়ে গেছে, যেখানে আমি আলোচনা করেছি ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইট। আজকে আমি দ্বিতীয় ক্লাস নেব ফান্ডামেন্টাল রাইটসের ওপর। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। WBCS এর নোটিফিকেশনস বেরিয়ে গেছে 2021। তো যারা 2021কে পাখির চোখ করছো, WBCS যাদের ধ্যান জ্ঞান, আশা করি তোমরা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়বে তোমাদের সর্বস্ব দিয়ে 2021কে ক্র্যাক করার জন্য। তো আমাদের শুভেচ্ছা, আমাদের বলতে পারো গাইডেন্স তোমাদের সাথে রয়েছে। যদি মনে হয় যে কোথাও কোনো অসুবিধা হচ্ছে, একবার বিশ্বাস করে আমাদেরকে বলতে পারো। হ্যাঁ, কোথায় বলবে, বলার জায়গা কোথায়? তো বলতে পারি, তোমরা তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো কোয়ারিজ তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা করতে পারো। তো 2021 WBCSকে সামনে রেখে আমরা আমাদের আগামী দিনের পড়াশোনাগুলোকে আমরা সেইভাবে এগিয়ে নিয়ে যাব, যা পড়াশোনার ক্ষেত্রে আমাদের বলতে পারো গ্যাপ বা যেটুকুনটা ছেদ পড়েছিল বিভিন্ন কারণে, আশা করি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসব এবং এই সময়টা সম্পূর্ণ আমরা ব্যবহার করব আমাদের ভবিষ্যতের স্বার্থে। এবং তোমাদের এই ভবিষ্যতের বিষয়ে, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক, নিশ্চিত হোক, তো সেই লড়াইয়ের পাশে আমরা আনএকাডেমি তোমাদের সাথে রয়েছে। তো আজকে আমি তোমাদের সাথে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের সেকেন্ড টপিক, যেখানে আমি আলোচনা করব হোয়াট ইজ স্টেট। আর্টিকেল 12-এ আমরা প্রত্যেকে জানি যে স্টেটের ডেফিনেশনস দেওয়া রয়েছে। তো এই যে আর্টিকেল 12-এ যে স্টেটের ডেফিনেশন দেওয়া রয়েছে, এই ডেফিনেশনটা কি, তো সেটা নিয়ে আলোচনা করব। এবং বলে রাখি, তোমরা যারা আনএকাডেমি ক্লাস করে থাকো এবং এই ইউটিউব চ্যানেল ফলো করে থাকো, তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কিভাবে তোমাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন কোর্স, নতুন নতুন চিন্তা ভাবনা তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে তোমরা একটা সঠিক গাইডেন্সের মাধ্যমে, একটা সঠিক সিস্টেমের মাধ্যমে যাতে তোমরা তোমাদের পড়াশোনাটাকে যাতে কি করতে পারো, কমপ্লিট করতে পারো। তো এরকমই বিভিন্ন কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছিল, যেগুলো চলছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছ তোমরা WBCS এর ওপর যে কোর্সগুলোতে আমি ক্লাস নিয়ে থাকি। তো এই যে কোর্সগুলো, প্রত্যেকটা কোর্সই দেখো WBCS কে ফোকাস করে, কোনোটা WBCS মেন্সের ওপর, কোনোটা WBCS প্রিলিমসের ওপর। ঠিক একই রকম ভাবে ট্রায়াম্ফ WBCS 2021 প্রিলিমস 100-day স্পেশাল ব্যাচ, যেটা স্টার্ট হচ্ছে 23rd ডিসেম্বর থেকে। 100 days একটা ব্যাচ WBCS প্রিলিমসকে টার্গেট করে আনএকাডেমি টপ এডুকেটররা, যেখানে তোমাদের গাইড করবে, তোমাদের হেল্প করবে এবং তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবে যে প্রিলিমসের জন্য তোমাকে কিভাবে তৈরি হতে হবে। ঠিক একই রকম ভাবে আরেকটা কোর্স, যে কোর্সটা NCERT-র ওপর। আমরা প্রত্যেকে জানি কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে NCERT হচ্ছে একটা গ্রেট রিসোর্স, কিন্তু এই NCERT তোমরা কিভাবে সলভ করবে, কিভাবে স্টাডি করবে, তো সেই সমস্যা সমাধানের উপায় হিসেবেও 90 days এর একটা কোর্স WBCS প্রিলিমসের ওপর NCERT-র সিলেবাসকে ফোকাস করে, যেখানেও প্রত্যেকটা সাবজেক্ট, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি এবং সায়েন্সের সাবজেক্টগুলো, যেখানে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করবেন NCERT-র রিসোর্স। তো এই যে কোর্সগুলোতে এই মুহূর্তে তোমরা জয়েন করে তোমাদের যে WBCS এর যে প্রিপারেশনস,
সেই প্রিপারেশনসটাকে তোমরা কি করতে পারবে, কমপ্লিট করতে পারবে, একটা সঠিক দিশা দেখাতে পারবে। এছাড়াও আর একটা গুরুত্বপূর্ণ কোর্স যেটা হচ্ছে 100 ডে স্পেশাল কোর্স ফর WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। এই কোর্সটাও স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, 100 ডেজ কোর্স, যেখানে আনএকাডেমির এডুকেটররা তোমাদের সাথে আলোচনা করবেন একটা শর্ট টার্মের বেসিসে 100 ডেজের ওপর আলোচনা করবেন WBSSC লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই যে কোর্সগুলো ট্রায়াম WBCS প্রিলিমস 2021, NCERT, WBSSC লোয়ার ডিভিশনস ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সগুলোতে তোমাদের জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমির লার্নিং অ্যাপ ডাউনলোড করতে হবে। লার্নিং অ্যাপ ডাউনলোড করে আনএকাডেমির সাবস্ক্রিপশনস তোমাদের নিতে হবে এবং সাবস্ক্রিপশনস নিয়ে এই কোর্সগুলোতে তোমরা এনরোল করে তোমাদের যে আগামী দিনের যে প্রস্তুতি, পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে তোমরা একটা সঠিক দিশা দেখাতে পারবে। তাই এটাই বলবো, দেরি করে লাভ নেই। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো, আনএকাডেমির সাবস্ক্রিপশনস নাও এবং এই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের যে আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে তোমরা সঠিক পথে এগিয়ে নিয়ে যাও। ওকে, তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডেফিনেশন অফ স্টেট। তো ডেফিনেশন অফ স্টেট, এখানে স্টেট বলতে কিন্তু কেউ গুলিয়ে ফেলো না, এখানে স্টেট বলতে কিন্তু রাজ্য বোঝানো হচ্ছে না, এখানে স্টেট বলতে বোঝানো হচ্ছে কিন্তু রাষ্ট্র। ঠিক আছে, এখানে স্টেট বলতে কিন্তু বোঝানো হচ্ছে কি রাষ্ট্র। রাষ্ট্র বলতে আমরা কি বুঝি, রাষ্ট্রের সংজ্ঞা কি? তো আমরা প্রত্যেকে জানি সংবিধান থেকে আমাদের কি করা হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে এবং এই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো, এই ফান্ডামেন্টাল রাইটসগুলো ভারত রাষ্ট্রের ওপর কিছু বাধ্যবাধকতা আরোপ করে ভারত রাষ্ট্রের ওপর। আবার বলছি, ভারত রাষ্ট্র বলতে কিন্তু কেউ আবার শুধুমাত্র কেন্দ্রকে কনসিডার করো না, কারণ রাষ্ট্রের যে সংজ্ঞা আর্টিকেল 12-এ দেওয়া হয়েছে সেটা কিন্তু ব্রড সেন্সে দেওয়া হয়েছে, সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। কিন্তু আমি যখন ভারত রাষ্ট্র বলছি, এর মানে এটা নয় যে আমি কেন্দ্রকে বা কেন্দ্র সরকারকে আমি ইন্ডিকেট করছি না। তো এই যে সংবিধান থেকে আমাদের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে, এই মৌলিক অধিকার ভারত রাষ্ট্রের ওপর কিছু বাধ্যবাধকতা কি করে, আরোপ করে। কিরকম? যে ভারত রাষ্ট্র কোনো মানুষের সাথে কোনো পার্থক্য করতে পারবে না, ভারত রাষ্ট্র কাউকে কোনো উপাধি দিতে পারবে না, ভারত রাষ্ট্রকে সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে কি দিতে হবে, ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, ভারত রাষ্ট্রকে প্রত্যেককে ধর্মীয় স্বাধীনতার অধিকার দিতে হবে এবং রাষ্ট্র মানুষের ধর্মীয় কার্যকলাপে কি করবে না, ইন্টারফেয়ার করবে না। তাহলে এই যে বিভিন্ন বাধ্যবাধকতা বলতে পারো রাষ্ট্রের উপর, তো আমরা ফান্ডামেন্টাল রাইটের প্রথম যে ক্লাসটা করেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইট, সেখানে আমরা বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইট প্রমোট পলিটিক্যাল ডেমোক্রেসি। আর পলিটিক্যাল ডেমোক্রেসি কি বলেছিলাম? পলিটিক্যাল ডেমোক্রেসি বলেছিলাম যে পলিটিক্যাল ডেমোক্রেসি মিনস হোয়ার গভর্নমেন্ট ইজ লিমিটেড। আর গভর্নমেন্টের উপর লিমিটেশনস কি? গভর্নমেন্টের উপর বাধ্যবাধকতা কি? গভর্নমেন্টের উপর লিমিটেশনস বা বাধ্যবাধকতা যদি বলো তো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। স্টেট ক্যান নট ভায়োলেট ফান্ডামেন্টাল রাইট। রাষ্ট্র মৌলিক অধিকার কি করতে পারবে না, খর্ব করতে পারবে না। রাষ্ট্র যদি মৌলিক অধিকারের বিরোধী যদি কোনো কাজ করে, তাহলে ভারতবর্ষের আদালত সেই কাজকে কি করবে, অসাংবিধানিক ঘোষণা করবে।
তাহলে এই যে মৌলিক অধিকারের এতটা গুরুত্ব আজকে আমাদের সংবিধানে, কিসের স্বার্থে? কিসের স্বার্থে মৌলিক অধিকারকে এতটা গুরুত্বপূর্ণ একটা জায়গা দেওয়া হয়েছে আমাদের রাজনৈতিক ব্যবস্থায়? তার কারণটা হচ্ছে এটাই যে এই মৌলিক অধিকারগুলো আমাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য অতি গুরুত্বপূর্ণ। এই মৌলিক অধিকারগুলো আমাদের সাহায্য করে আমাদের ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে। তাহলে ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, মনে রাখতে হবে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষের যেটা থাকে সেটা হচ্ছে কি বলো? ব্যক্তি স্বাধীনতা। মানুষের কি থাকে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নিরাপত্তা। তাহলে ফান্ডামেন্টাল রাইটস আমাদের দেওয়ার উদ্দেশ্য যাতে ভারতের প্রত্যেকটা মানুষের যাতে বিকাশ সঠিকভাবে হয়, এবং সেই বিকাশ শুধুমাত্র সামাজিক, রাজনৈতিক নয়, পাশাপাশি স্পিরিচুয়াল। কারণ ফান্ডামেন্টাল রাইটসে আমাদের ধর্মীয় স্বাধীনতার অধিকারও দেওয়া হচ্ছে। যে স্বাধীনতার অধিকারে আমরা আমাদের কি করতে পারি? স্পিরিচুয়াল ডেভেলপমেন্টও করতে পারি। তাহলে এই যে রাষ্ট্র, ভারত রাষ্ট্রকে কি করতে হবে? মৌলিক অধিকারকে সংরক্ষণ করতে হবে, মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে, সম্মান করতে হবে, এবং রাষ্ট্র মৌলিক অধিকারের বিরোধী কি করতে পারবে না? কোনো কাজ করতে পারবে না। রাষ্ট্র যদি এরকম কোনো কাজ করে থাকে, অবশ্যই সেই কাজ কি হবে? বাতিল হবে। তো এই যে রাষ্ট্র, এই রাষ্ট্রের যে সংজ্ঞা যেটা আমাদের সংবিধানে দেওয়া হয়েছে সেটা কি? হোয়াট ইজ স্টেট অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশনস, অ্যাকর্ডিং টু পার্ট 3? তো চলো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আর্টিকেল 12 ইন্ডিয়ান কনস্টিটিউশনস, যেখানে স্টেটের ডেফিনেশনস দেওয়া হচ্ছে, কি বলছে দেখো। বলছে the term state has been used in different provision concerning the fundamental right. ঠিক আছে? তাহলে এই যে স্টেট, এই টার্মটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের বিভিন্ন প্রভিশনে কি হয়েছে? ইউজড হয়েছে। Article 12 has defined the term for the purpose of part 3. তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশন দেওয়া হয়েছে সেই ডেফিনেশনটা দেওয়া হয়েছে অনলি ফর পার্ট 3। আর অ্যাকর্ডিং টু ইট দ্য স্টেট ইনক্লুড দ্য ফলোইং। তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেই ডেফিনেশনটা দেওয়া হয়েছে ফর দ্য পারপাস অফ পার্ট 3, মানে ফর দ্য পারপাস অফ ফান্ডামেন্টাল রাইট। তো স্টেটের কি ডেফিনেশন দেওয়া হচ্ছে আর্টিকেল 12 এ? তো সেটা দেখো কি বলছে। ফার্স্ট, the government and parliament of India. The government and parliament of India. আর এই গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া এর মানে কি দেখো? বলছে এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট। এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট মানে কি? কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় আইনসভা। পার্লামেন্ট আমরা জানি কেন্দ্রীয় আইনসভা। তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে সেই ডেফিনেশনের মধ্যে আমরা কনসিডার করছি কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় আইনসভাকে। কেন্দ্রীয় প্রশাসন, ইউনিয়ন এক্সিকিউটিভ অ্যান্ড ইউনিয়ন লেজিসলেচার, গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট। তাহলে গভর্নমেন্ট মানে কি? ইউনিয়ন গভর্নমেন্ট, কেন্দ্রীয় প্রশাসন এবং কেন্দ্রীয় আইনসভা। সেকেন্ড কি বলছে? সেকেন্ড বলছে গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার অফ স্টেট।
That means executive and legislative organ of state government. Government and legislature of state মানে কি রাজ্য প্রশাসন এবং রাজ্যের আইনসভা, রাজ্য প্রশাসন এবং রাজ্যের আইনসভা আমরা কনসিডার করব স্টেট হিসাবে। তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে, এই স্টেটের ডেফিনেশন আমরা কনসিডার করছি ইউনিয়ন গভর্নমেন্টকে, আমরা কনসিডার করছি স্টেট গভর্নমেন্টকে। আর সি কি বলছে, অল লোকাল অথরিটিজ। অল লোকাল অথরিটিজ মিন্স দেখো বলছে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সেগুলোকেও আমরা কনসিডার করব স্টেট হিসাবে অ্যাকর্ডিং টু আর্টিকেল 12। আর নাম্বার ডি কি বলছে, নাম্বার ডি বলছে all other authorities that is statutory or non-statutory authorities like LIC, ONGC, SEL, etc. all other authorities মানে বলতে পারো যেটা সরকার নিয়ন্ত্রিত। দেখো এক্সাম্পল দিয়ে দিচ্ছে LIC, ONGC, SEL। statutory or non-statutory authorities like LIC, ONGC, SEL কিন্তু অবশ্যই সরকারি নিয়ন্ত্রণাধীন। তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনটা দেওয়া হচ্ছে সেই ডেফিনেশনটা কিন্তু ব্রড সেন্সে দেওয়া হচ্ছে। তাহলে আর্টিকেল 12 এ বা ফান্ডামেন্টাল রাইটে যেখানে স্টেট এই টার্মটা ইউজড হয়েছে, তাহলে এই টার্মটা ইউজড হচ্ছে কোন সেন্সে? ব্রড সেন্সে। এরকম নয় যে স্টেট বলতে আমরা শুধুমাত্র কেন্দ্রকে বুঝবো বা রাজ্যকে বুঝবো না। তাহলে বলছে ফান্ডামেন্টাল রাইটসে বিভিন্ন প্রভিশনে যেখানে স্টেট এই টার্মটা ইউজড হয়েছে সেখানে আমরা কনসিডার করব ইউনিয়ন গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্টকে, অ্যাজ ওয়েল অ্যাজ যে সংস্থাগুলো কি বলো সরকারি নিয়ন্ত্রণাধীন। তাহলে আমরা বলবো যে ফান্ডামেন্টাল রাইটস মেনে চলাটা বা ফান্ডামেন্টাল রাইটসের যে বলতে পারো লিমিটেশনস গুলো, সেই লিমিটেশনস গুলো শুধুমাত্র কেন্দ্রের উপর নয়, শুধুমাত্র রাজ্যের উপর নয়, লোকাল গভর্নমেন্টের উপরও রয়েছে। তার মানে কি আজকে একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিও ফান্ডামেন্টাল রাইট কি করতে পারে না, ভায়োলেট করতে পারে না। আজকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিও তার এলাকার যারা নাগরিক তাদের সাথে ডিসক্রিমিনেশন করতে পারবে না। তাহলে এই যে ফান্ডামেন্টাল রাইটসের যে বাধ্যবাধকতা, এই বাধ্যবাধকতাটা শুধুমাত্র কেন্দ্রের উপর নয়, কেন্দ্র, রাজ্য, লোকাল গভর্নমেন্ট এবং সরকারি নিয়ন্ত্রিত একটা সংস্থার উপর। তাহলে আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে, আর্টিকেল 12 এ স্টেটের যে ডেফিনেশনস দেওয়া হচ্ছে সেই ডেফিনেশনটা ব্রড সেন্সে দেওয়া হচ্ছে। আর এখানে স্টেট বলতে আমরা কনসিডার করব ইউনিয়ন গভর্নমেন্টকে, স্টেট গভর্নমেন্টকে, লোকাল গভর্নমেন্টকে এবং আদার অথরিটিজ যেগুলো সরকারি নিয়ন্ত্রিত, কেন্দ্র বা রাজ্য। তাহলে ভারতবর্ষের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস এর প্রভিশনে যেখানে স্টেট শব্দটার ব্যবহার হয়েছে, তাহলে স্টেট শব্দটা বা ভারত রাষ্ট্রের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কিন্তু ব্রড সেন্সে ইউজড হয়েছে। আবারও বলছি, দেখো বলে দিচ্ছে the state has been defined in a wider sense so as to include all its agencies. The state has been defined in a wider sense as to include all its agencies. It is the actions of these agencies that can be challenged in the court as violating the fundamental rights. আর কি বলছে, according to the Supreme Court even a private body or an agency working as instrument of state falls within the meaning of state under article 12. এটার মানে কি, ধরো একটা এনজিও, according to these definitions, according to this interpretation Supreme Court একটা এনজিও, যে এনজিওটা দেখা যাচ্ছে সরকারি কোনো একটা প্রকল্প রূপায়ণের কি আছে বলো দায়িত্বে আছে। একটা এনজিও সরকারি কোনো প্রকল্পের রূপায়ণের দায়িত্বে আছে।
তাহলে এই এনজিওটাকেও কিন্তু আমরা কনসিডার করব স্টেট হিসেবে। কারণটা কি? কারণটা ওই এনজিওটা সরকারের কি বলে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, যেখানে ওই এনজিওটা সরকারি একটা প্রকল্প রূপায়ণের দায়িত্ব আছে। তাহলে ওই এনজিওটাকেও কিন্তু আমরা কনসিডার করব স্টেট হিসাবে। ঠিক আছে? তো এখানে দেখো এই যে আদার অথরিটিজ, এই আদার অথরিটিজের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। এই যে আমি বারে বারে বলছি আদার অথরিটিজ মানে কি, যে সরকার নিয়ন্ত্রিত, কন্ট্রোল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলছে, যে এরকম কোন একটা প্রাইভেট কনসার্ন যে দেখা যাচ্ছে সরকারের কি বলো ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে, একটা এনজিও যে দেখা যাচ্ছে সরকারি কোনো প্রকল্প রূপায়ণের দায়িত্বে আছে, তো সেই এনজিওটাকেও আমরা কনসিডার করব স্টেট হিসাবে, যেহেতু সেই এনজিওটা সরকারি প্রকল্প রূপায়ণের দায়িত্বে রয়েছে, তার উপর সেই দায়িত্ব রয়েছে। ঠিক আছে? তো এখানে একটা ছোট্ট তোমাদের সাথে আমি এক্সাম্পল আমি শেয়ার করবো। সেই এক্সাম্পলটা হচ্ছে এটাই, যে আজকে আমরা এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে আমরা বলবো স্টেট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ আ স্টেট অ্যাকর্ডিং টু আর্টিকেল 12। কারণ কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কি বলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। কিন্তু যদি আমরা বলি বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট অফ ইন্ডিয়া, বিসিসিআই ইজ নট আ স্টেট। কারণ কি? বিসিসিআই সরকারি কোনো সংস্থা নয়। বিসিসিআই এর খরচ বিসিসিআই কি করে বলো, নিজেই তার জোগাড় করে স্পন্সরদের মাধ্যমে। তাই বিরাট কোহলির স্যালারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয় না, বিরাট কোহলির স্যালারি দেয় বিসিসিআই। আর বিসিসিআই টাকা কোথা থেকে পায়? স্পন্সরস। বিসিসিআই কে কোনো ফান্ডিং গভর্নমেন্ট করে না, তাই বিসিসিআই ইজ নট আ স্টেট। তাই বিরাট কোহলি বা ইন্ডিয়ান টিমের যারা প্লেয়ার, তারা কেউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি বলো স্যালারিড নয়। আমরা অনেকেই হয়তো এটা ভাবি যে বিরাট কোহলি বা এনাদেরকে হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্যালারি দেয়। নো, ভারতের যারা প্লেয়ার তাদেরকে স্যালারি দেয় বিসিসিআই, আর বিসিসিআই সে টাকা কোথা থেকে পায়? স্পন্সরের মাধ্যমে। তাহলে বিসিসিআই ইজ নট আ স্টেট, কিন্তু এসবিআই ইজ আ স্টেট। কারণ কি? এসবিআই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তাহলে অ্যাকর্ডিং টু আর্টিকেল 12 এসবিআই ইজ দ্য স্টেট, বাট বিসিসিআই ইজ নট আ স্টেট। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তাহলে বিসিসিআই কি ভারতের নিয়ম কানুন মেনে চলবে না? 100 বার। আজকে তো একটা প্রাইভেট স্কুলও তো সরকারি নিয়ম কানুন মেনে চলে, তার মধ্যে সেই প্রাইভেট স্কুলটাকে তো আমরা বলতে পারি না গভর্নমেন্ট স্কুল। আজকে তো আমিও সরকারি নিয়ম কানুন মেনে চলি, তার মানে তো এটা নয় যে আমি সরকারি কোনো ব্যক্তি। তো ভারত রাষ্ট্রে আমাদের থাকতে গেলে রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হবে। সেটা একটা প্রাইভেট কনসার্নকেও মানতে হবে, একটা পাবলিককেও মানতে হবে। একটা প্রাইভেট কনসার্নকেও মানতে হবে, একটা পাবলিক কনসার্নকেও মানতে হবে। তার মানে এটা নয় যে একটা প্রাইভেট কোম্পানি যে সরকারি নিয়ম কানুন মেনে চলছে তার মানে সেটা সরকারি হয়ে গেল, সেটা তো নয়, তাই না? তাহলে এসবিআই ইজ আ স্টেট বাট বিসিসিআই ইজ নট আ স্টেট। কিন্তু তার মানে এটা নয় যে বিসিসিআই ভারত রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলবে না, তাই না? তো স্টেটের যে ডেফিনেশনস, সেই ডেফিনেশনসটা যেটা দেওয়া হচ্ছে আর্টিকেল 12 সেটা ব্রড সেন্সে। আবারও বলছি, তার এখানে রাষ্ট্র বলতে আমরা কি বুঝছি? কেন্দ্র সরকার, রাজ্য সরকার, লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে আদার অথরিটিস। আদার অথরিটিস মানে কি? সেই সমস্ত সংস্থা যেগুলো সরকারি নিয়ন্ত্রণাধীন, সরকার নিয়ন্ত্রণ করছে, সরকার ফান্ডিং করছে। ঠিক আছে? তো এই হচ্ছে আর্টিকেল 12, যেখান থেকে বিসিএস এর প্রশ্ন এসেছিল কম্পালসারিতে। তো এই জায়গাটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে যে স্টেট বলতে আমরা কি বুঝছি অ্যাকর্ডিং টু আর্টিকেল 12। ফান্ডামেন্টাল রাইটে স্টেটের অ্যাপ্লিকেশনসটা কি। ঠিক আছে? তো আশা করি তোমাদের কাছে ধারণাটা ক্লিয়ার হলো যে স্টেট ব্যাপারটা কি, যেটা আর্টিকেল 12 যার ডেফিনেশনস দেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটে যে শব্দটা ব্যবহার হয়েছে বিভিন্ন প্রভিশনে, স্টেট শব্দটা, তো তার অ্যাপ্লিকেশনসটা কি, তার অর্থটা কি, সেটা আমরা এই ক্লাসে আলোচনা করলাম। ঠিক আছে? তো এরকমই
তোমাদের সাথে আমি আলোচনা করতে থাকবো ফান্ডামেন্টাল রাইটসের বিভিন্ন জায়গাগুলো ছোট 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 করে, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। ঠিক এরকমই কালকে আমি তোমাদের সাথে আলোচনা করব আর্টিকেল 13 নিয়ে। এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রভিশনস আর্টিকেল 13। ঠিক আছে, তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা বিষয় নিয়ে, আর্টিকেল 13। এবং তার পাশাপাশি এটাই বলবো তোমাদেরকে, এই যে নতুন যে কোর্সগুলো শুরু হতে চলেছে সামনের এক্সামসগুলোকে টার্গেট করে, WBCS, WBSSC, লোয়ার ডিভিশনস ক্লার্ক, তো এই কোর্সগুলোতে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশনস তোমাদের নিতে হবে। আর আনএকাডেমি সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা এই কোর্সগুলোতে জয়েন করে তোমাদের যে আগামী দিনের পরীক্ষা প্রস্তুতি, সেই পরীক্ষা প্রস্তুতিকে একটা সঠিক দিশা তোমরা দিতে পারবে। আনএকাডেমির যে ফিচার্সগুলো রয়েছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশন, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, যেখানে তোমরা প্রতিনিয়ত তোমরা নিজেকে জাজ করতে পারবে, নিজেকে আইডেন্টিফাই করতে পারবে যে তোমার গ্রোথ কেমন চলছে, কোথায় তোমার দুর্বলতা, কোথায় তোমাকে আরো জোর দিতে হবে। ঠিক আছে, এবং আনএকাডেমি সাবস্ক্রিপশনের যে প্ল্যান, সেই সাবস্ক্রিপশন প্ল্যান তোমরা দেখতেই পাচ্ছ, 1 month, 3 month, 6 month, 1 year and 2 year. So either you take 1 year or 2 year subscription, which is recommended by us, কারণ কম্পিটিটিভ প্রিপারেশনে একটা মিনিমাম টাইম তোমাদেরকে দিতেই হবে। তো আইদার ইউ টেক 1 year or 2 year সাবস্ক্রিপশনের উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সেই 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল 101, দিস ইজ রেফারেল কোড। এই রেফারেল কোডটা ইউজ করলে তোমরা এই সাবস্ক্রিপশনের উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং সাবস্ক্রিপশনস নিয়ে তোমরা WBCS এর যে কোর্স লঞ্চ হতে চলেছে সেই কোর্সে তোমরা জয়েন করো এবং তোমাদের পড়াশোনাটাকে কমপ্লিট করো। ঠিক একই রকমভাবে কিন্তু 2021 WBCS মেন্সের ওপরও কোর্স আসবে, প্রিলিমসের পরীক্ষার ঠিক আগে পরে। তো এই কোর্সগুলোতে তোমাদের জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমাদের নিতে হবে। তো এই হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, এবং 10% ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে। সেই 10% ডিসকাউন্টের জন্য তোমাদের ইউজ করতে হবে রাহুল 101, দিস রেফারেল কোড। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর বলে রাখি, এই সাবস্ক্রিপশনস তোমরা EMI-তেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড HDFC ব্যাংক, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাংক এর জন্য। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর্টিকেল 13 এর উপর আলোচনা। গুড নাইট।